আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই জানেন বা হয়তো অনেকেই জানেন না, গতকালকে ব্লগার শাহিন একটা ভিডিও দিয়েছিল সন্ধ্যাকালীন, প্রায় হয়তো এশার নামাজের কালীন হবে, এবং সেই ভিডিওটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে শাহিন ডিলিট করে দেয়। কী ছিল সেই ভিডিওতে? যদিও দর্শক, সেই ভিডিওটা আমি দেখেছিলাম, আমি বুঝতে পারিনি সে ডিলিট করে দিবে, বাট বুঝতে পেরেছিলাম একটা কেদানি ঠিকই খাবে, কেলানি ঠিকই সে বাপ্পির কাছ থেকে খেতে পারে। যে এত কি ভাই! তো সে পরবর্তী ভিডিওতে আসলে বাপ্পির কথা বলেনি, সে বলেছে দর্শকদের গালির মুখে গালির চাপে পড়ে সে ভিডিওটাকে ডিলিট করে দিয়েছে। আসলে ভিডিওটা আপনাদের উদ্দেশ্যে শাহিন ছাড়েনি। ফার্স্ট অফ অল, শাহিন ভিডিওটা ছিল, মানে সে আমার উদ্দেশ্যে ভিডিওটা ছেড়েছে। কেন আমার উদ্দেশ্যে ছেড়েছে? আপনারা গত পরশুদিন দেখেছেন, আমি একটা ভিডিও দিয়েছিলাম কুলাঙ্গার অপদার্থ বাপ্পিরকে নিয়ে। বলেছিলাম বাপ্পি তার মায়ের খাটিয়াটা পর্যন্ত মানে শেষবার তার কাঁধে ভার বহন করলো না। তো এই জিনিসটারই প্রমাণ দেওয়ার জন্য শাহিন গতকালকে আবার ভিডিও দিয়েছে। কি ভিডিও দিয়েছে? নাজমানটির খাটিয়াটাকে কিভাবে করে বাড়ি থেকে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হলো, কবর দেওয়া পর্যন্ত প্রত্যেকটা জিনিস ভিডিও করে শাহিন দেখিয়েছে। চিন্তা করা যায় কতটা জঘন্যতম কাজ করেছে। একটা মানুষকে কবরে দাফন করা হবে, সেখানে দোয়া দুরুদ না পড়ে শাহিন ভিডিও করাতে ব্যস্ত ছিল। এই হচ্ছে আমাদের জমানা, এই হচ্ছে আমাদের দুনিয়া, অশিক্ষিতদের কাজ। তো এইটা শাহিন গতকালকে ছেড়েছে। কেন ছেড়েছে? সেটা দেখানোর জন্য যে বাপ্পি তার মায়ের খাটিয়া তার নিজের কাঁধে বহন করেছে। এবং এটা আমি আরও কীভাবে কনফিডেন্টলি বলছি, আমি শিওর হয়েছি। ধরুন শাহিন অনেক দূর থেকে ভিডিও করছিল, যেখানে যেখানে বাপ্পিকে দেখা গিয়েছে সে খাটিয়া বহন করছে, সেখানে সেখানে শাহিন জুম করে দেখিয়েছে, ওই যে দেখুন বাপ্পি খাট বহন করছে তার মায়েরটা। এখন প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি আমি মিথ্যুক হয়ে গেলাম না? যে গত পরশুদিন আমি বললাম বাপ্পি তার মায়ের খাটিয়া বহন করেনি, আজকে আবার শাহিন ভিডিও দিয়ে বললো যে খাট বহন করছে, তাহলে আমার কথাটা কি মিথ্যা হয়ে গেল না? অবশ্যই মিথ্যা হয়েছে দর্শক, কিন্তু এই মিথ্যা সেই মিথ্যা না, এর ভেতরে অনেক বড় তাৎপর্য আছে, অনেক বড় তাৎপর্য আছে। বাপ্পি খাট বহন করুক আর না করুক, এটা বড় ফ্যাক্ট না। ফ্যাক্ট, আমি একটা জিনিস দেখে অনেক খুশি হয়েছি, অ্যাটলিস্ট কুলাঙ্গার সন্তান বাপ্পির দ্বারা একটা কাজ খুব ঠিক মতো হয়েছে। দাঁত থাকতে তো জীবনে দাঁতের মর্যাদা দিতে পারেনি। যখন নাজমানটি জীবিত ছিল, কোনোদিন তো নাজমানটির দেখভাল করতে পারিনি, যত্ন করতে পারিনি, তার প্রতি কোনো রকমই কিছুই করতে পারিনি। কিন্তু অ্যাট লাস্ট বাপ্পি ঠিক ঠিক কবর পর্যন্ত তার মাকে ফেলে আসতে পেরেছে। কবর পর্যন্ত কিভাবে একটা জলজান্ত মানুষকে, সুস্থ মানুষকে কিভাবে কবর পর্যন্ত নিয়ে যাওয়া যায়, এটা বাপ্পির মতো সন্তানের কাছ থেকে শেখা উচিত। এই দায়িত্বটা বাপ্পি খুব ভালো মতো পালন করেছে। আর কোনো দায়িত্ব বাপ্পি জীবনে পালন করুক, তার মায়ের প্রতি আর না করুক, কিন্তু কবরের শোয়ানোর দায়িত্বটা বাপ্পি খুব সুন্দর করে পালন করেছে। তার মাকে খুব সুন্দর করে কবরে শুয়ে দিয়ে এসেছে বাপ্পি নিজের হাতে, কারণ বাপ্পি এটাই চাচ্ছিল। এখন বলতে পারেন ভাই আপনি এটা এত কনফিডেন্টলি কীভাবে বলেন বাপ্পি এটাই চাচ্ছিল? পরের কথা শুনুন, অ্যান্সার পেয়ে যাবেন। আমরা ভেবেছিলাম না, বা আপনারা অনেকে বলছেন হয়তো এবারের পর, এই ঘটনার পর বাপ্পি একটু ঠান্ডা হবে, ধীরস্থির হবে, হয়তো এবার তার লাফানি কমবে, হয়তো এবার পর্দা চড়ে যাওয়া একটু কমবে। না দর্শক, বাপ্পিরা দোতলার ঘরে বসে এখনই প্ল্যান শুরু করে দিয়েছে কিভাবে করে আবার পদ্মার চরে যাবে। আপনারা হয়তো অনেকে জানেন না, পদ্মার চরে পদ্মাচরের বাসিন্দা মিম, সে কিন্তু পাবনাতে ঘাঁটি বেঁধেছে। মিম কিন্তু বাবুকে নিয়ে এখন পাবনাতে থাকছে পার্মানেন্টলি, এটা কি জানেন? বাবু আর মিম কিন্তু পার্মানেন্টলি পাবনাতে থাকছে, তারা নাকি 40 করে তারপর এখান থেকে নামবে। মানে টেকনিক্যালি মিম কিন্তু এখন সেখানে ঘাঁটি বানিয়ে ফেলেছে অলরেডি। সে 40 করবে, মানে 40 দিন সেখানে থাকবে, মানে ঈদও সেখানে করতে পারে আর কি, এরকম একটা অবস্থা। ঈদ যদিও সেখানে করবে না, ঈদের আগে সে হয়তো পদ্মার চরে চলে যাবে। তো এখন সে ঘাঁটি বানিয়ে ফেলেছে অলরেডি। মিম এখন সেখানে তার জন্য একটা রুম বানাবে, সেখানে সে বাবুকে নিয়ে পার্মানেন্টলি থাকবে। ঠিক আছে, আমি বলেছিলাম যে সেটা এখন পদ্মার চর হয়ে যাবে। এত দ্রুত পদ্মার চর বানাবে আমি বুঝতে পারিনি যে এত দ্রুত মিমি কাজগুলো করবে। যাই হোক, শুধু এই ঘটনাটা না, আরও একটা ঘটনা আছে দর্শক। সেটা হচ্ছে, আপনারা সবাই ধরে নিয়েছেন বাপ্পি হয়তো শুধরে যাবে, কিন্তু দেখবেন বাপ্পিদের প্রোগ্রাম নতুন করে বানানো হচ্ছে। কিসের প্রোগ্রাম, কি করা হচ্ছে, সব কিছু আসলে আমি ভিডিওতে বলবো, কারণ ইন্ট্রোডাকশানে এত কিছু বললে কিন্তু মজাটা শেষ হয়ে যাবে। সো আজকের ভিডিওটা হাই ভোল্টেজ হতে যাচ্ছে, পুরো ভিডিওটা শুনলে অনেক কিছু জানতে পারবেন। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও।
ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করেননি, অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। দর্শক, ভিডিও শুরুতেই আজকে আমি আগে একটা কমেন্ট পড়ে তারপর ভিডিওটা শুরু করতে চাই। চলুন সে কমেন্টটাকে পড়ে আসা যাক। এখানে শিখা এই আপুটা একটা কমেন্ট করেছেন। তো কমেন্টে তিনি বলেছেন, নিশির মা খুব ভালো ভদ্র মহিলা ছিলেন, ওনাকে অনেক রেসপেক্ট করি, ওনার পায়ের নখের যোগ্য তা ওই তিশা আর বাপ্পির নেই। আমার সব থেকে খারাপ লেগেছে এই সুন্দর সাজানো বাড়ি ওই নোংরা তিশার পরিবার দখল করে নেবে। মিমার বাবু এখন থাকবে এখানে। নির্লজ্জ বেহায়া পরিবার। কুলাঙ্গার বাপ্পি তার মাকে দেখাশোনা করতো না, খালি বইয়ের পিছু পিছু শ্বশুরবাড়ি চলে যেত আর কি না নোংরামি করত। কিন্তু তুমি খুব ভালো, তোমাকে আর তোমার মেয়েকে আমার খুব ভালো লাগে। যদি দর্শক, এই কমেন্টটা আমাকে করা হয়নি, আরেকজনের চ্যানেলে করা হয়েছিল, তো ওইখান থেকে আমি এই কমেন্টটা নিয়েছিলাম। সো এই কমেন্টটা বলার একটা কারণ আপনাদেরকে এই ইনফরমেশনটা দেওয়া এবং আমার এই ইনফরমেশনটা যে সঠিক সেটা আপনাদেরকে জানানো। তো ঘটনাটা হচ্ছে, আপনারা যারা তাদের ভিডিও রেগুলার দেখেছেন তারা জানেন, যারা দেখেনি তারা জানেন না যে মিম সে কিন্তু এবার পাবনা থেকে চলে আসেনি। সবাই চলে আসলেও মিম আর বাবু কিন্তু সেখানে থেকে গিয়েছে। আচ্ছা, আমার একটা কথা, চল্লিশা করার কথা যদি আসে তাহলে খুকিরা তো গিয়েছে, তাহলে খুকি কেন চল্লিশা করলো না? খুকি তো চল্লিশার জন্য থাকলো না, ঠিক আছে? আর আসলে আমি এখানে ধর্মের এই বিষয়গুলি নিয়ে খুব একটা কথা বলতে চাই না, চল্লিশা বা এগুলোর আসলে কিন্তু ভ্যালিডিটি খুব কম দর্শক। সো আমি এগুলো নিয়ে খুব একটা কথা বলবো না, কারণ অনেকের কাছেই দেখা যায় অনেকের আবেগের জায়গা থেকে অনেক কিছু ধর্মের, তো কিছু জিনিস আমি এই জন্য স্কিপ করতে চাই। তো যাই হোক, তো বাপ্পি তিশা তারা এখন পাবনাতে আছে, বাপ্পির মা মারা গিয়েছে, বাপ্পি তো পাবনাতেই থাকবে স্বাভাবিক। এখন একটা জিনিস খেয়াল করে দেখুন তো দর্শক, যখন নাজমা আন্টি জীবিত ছিল তখন কোনো দিন এই বায়দানি পরিবারদের কেউ কি সেখানে গিয়ে এক সপ্তাহের বেশি স্টে করতে পেরেছে কিনা? মিম একবার গিয়েছিল কিন্তু দর্শক, দেখবেন মিমকে কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে দ্রুত দ্রুত। মানে নাজমা আন্টি এই বায়দানি পরিবার বা এই নষ্টা পরিবারের কাউকে তার বাড়িতে সহ্য করে না, কারণ তিনি ভালো মতো জানেন এই নষ্ট পরিবারের কেউ যদি তার বাড়িতে পা দেয় তার ওই জায়গাটা অপবিত্র হয়ে যাবে। সো ওই জায়গাটাকে সে বারবার করে ক্লিন করতে হবে, কারণ এরকম নষ্ট পরিবারের কাউকে সে তার বাড়িতে কোনোদিন আশ্রয় দিতে চায় না। তো তারপরেও যেহেতু তিশা বাপ্পির বউ, তিশা ওই বাড়ির বউ, সো তিশা কিন্তু মাঝে মধ্যেই সে তার বোনদেরকে ডাকতো, নিয়ে আসতো, সে তার মতো করে এই কারণে আলাদা দোতলা ঘরও বানিয়েছে যেন তার বন্যা আসলে সেখানে থাকতে পারে। কারণ নাজমানটি তার ঘরে তার তিশার বোনদেরকে কখনোই অ্যালাউ করবে না। তো কথা দাঁড়ায়, এবার তো নাজমা আন্টি মারা গেলেন, তিনি দুনিয়াতে বেঁচে নেই। তো এখন দেখুন, আমরা কিন্তু সেই হিসাবে বা সেই সেন্সে বলেছিলাম এখন কিন্তু তিশাকে বাধা দেওয়ার কোনো মানুষ নেই। তিশা যে কোনো একটা কাজ করবে, করার জন্য যে সে মনে করবে আচ্ছা এটা করলে তো আমার শাশুড়ির রাগ হতে পারে বা এখানে আমাকে নিষেধ করতে পারে, আমার এই করাতে বাধা আসতে পারে, সেই বাধা দেওয়ার কিন্তু কোনো মানুষ এখন পাবনাতে নেই। নাজমান্টি যেটা ছিল, তিনি কিন্তু তিশাকে বিভিন্ন রকম কাজ করতে নিষেধ করতেন, সেটা এখন তিশাকে কেউ করবে না। তিশা এখন ইন্ডিপেন্ডেন্ট, তিশা এখন স্বাধীন, তিশা এখন যা ইচ্ছা তাই করবে, তার যা মন চায় সে তাই করতে পারবে। কিন্তু খেয়াল করে দেখুন, বাপ্পি তো আছে নাজমান্টির ছেলে, বাপ্পি তো পারে তিশাকে বলতে, শোনো তিশা, আমার মা যে জিনিসগুলো পছন্দ করতো না আমার মায়ের বাড়িতে থেকে সেই কাজগুলো তুমি করো না। বাপ্পি কিন্তু পারতো বলতে। বাপ্পিকে আমরা এমনি এমনি বলিনি কিন্তু, কুলাঙ্গার অপদার্থ সন্তান, ব্যাহার, নির্লজ্জ, বাপ্পিকে আমরা এমনি এমনি বলিনি। একটা রাস্তার কুকুরের যে বাচ্চা, সে কুকুরের বাচ্চাও কিন্তু আদব কায়দা বোঝে, তার প্রভুর প্রতি লয়াল থাকে। কিন্তু বাপ্পি কি ভাই, বাপ্পি তো তার মায়ের প্রতি লয়াল না। একটা কুকুরের যে বাচ্চা সেও তার প্রভুর প্রতি লয়াল থাকে, কিন্তু বাপ্পি, তাহলে বলুন একটা কুকুরের বাচ্চার সাথে যদি বাপ্পির তুলনা করেন সেখানেও দেখবেন যে বাপ্পি কিন্তু সেই কুকুরের বাচ্চার থেকে অধম হয়ে যাবে। একটা কুকুরের বাচ্চা বা পাপ্পি সেও কিন্তু অনেক লয়াল থাকে, আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম আর কি। তো সানি কোনো এক সময় বলেছিল না, বাপ্পি সে তো একটা দেশি কুত্তা না কেরম করে বলেছিল, আপনারা সবাই জানেন। তো কথাটার কিন্তু ভার একটা বোধ করছি এখন যে আসলে সত্য বলেছে সানি ভাইজান। সানি সত্য কথাই বলেছিল, মিথ্যা বলেনি বাপ্পিকে নিয়ে।
ভবিষ্যৎবাণী করেছিল। তো যাই হোক, মিম আর বাবু এখন পাবনাতে থাকছে দর্শক। আমরা সবাই বলেছিলাম, ধরে নিয়েছিলাম এবং খুব কনফিডেন্ট ছিলাম যে পাবনাটা এখন পদ্মার চরে পরিণত হবে। সবাই এখন সেখানে থাকবে, দেখবেন সবাই রুম ভাগাভাগি করবে। মিম বলবে আমি এই রুমে থাকবো, সাবিনা বলবে আমি এই রুমে থাকবো, খুকি এসে বলবে আফা আমার অ্যাটলিস্ট নাজমা আপার রুমটা আমরা দেন। তো এরকম সবাই রুম ভাগাভাগি করবে এখন, যে যা আমাদের রুম ভাগাভাগি করে নেবে। যখন যার মন চাবে এসে পাবনাতে বেরিয়ে যাবে, যখন যার মন চায়। মানে সেটাকে এখন আমি বলেছিলাম যে নতুন করে পদ্মার চর হবে আর কি, পদ্মার চর 2। কিন্তু সেটা যে আসলে নাজমানটি মারা যাওয়ার পর সাথে সাথেই হবে এটা আমি আসলে বুঝতে পারিনি যে এত দ্রুত ঘটবে। যে মিম আর বাবু এখন ওখানে থেকে গিয়ে সেখানে এখন মজ মাস্তি করছে। চিন্তা করুন, নাজমানটি মারা গিয়েও তার রুহের মাগফিরাত আসলে হবে কি না, সে শান্তি পাবে না। আমি জানি না ফাতেহা নাসরিন এগুলো মালয়েশিয়াতে বসে কীভাবে সহ্য করে, কারণ আমি বুঝতে পারছি আসলে সবাই তার যে যার জায়গায় স্বার্থ নিয়ে ব্যস্ত। ফাতেহা হয়তো এটাই চিন্তা করছে যে মা যাওয়া সেটা চলেই গেছে, এখন আমি মায়ের জন্য কি আমার ইউটিউব চ্যানেলে 12টা বাজাবো? সেখানেও তার মেয়ে লোভী, এটাই প্রমাণ দিচ্ছে। আমি শিওর ফাতেহ এই কাজটাই করবে। যতই বলেন দর্শক, ওই রসুনের মানে কোয়াগুলো কিন্তু সব এক জায়গাতেই লাগানো থাকে, যদিও ভাষাটাকে সবাই খারাপভাবে বলে, আমি একটু ভদ্রভাবে বললাম। তো ফাতিহা কিন্তু দেখবেন সামনের নেক্সট যখন ভিডিও দিবে, সে ওই দিন শেষে তার সবাই যেটা এক্সপেকটেশন নিয়ে বসে আছেন না, যে ফাতেহা হয়তো তার ভাই ভাবিকে কিছু বলবে, কিচ্ছু করবে না। এই আঙ্গুলে কাঁচকলা দেখা যাবে আমাদেরকে, বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়ে যাবে ফাতেহা। সে আসবে, এসে দেখবেন তার ভাইয়ের অনেক সুনাম করবে, যে ভাই চেষ্টা করেছিল, কিছু করার ছিল না, অনেক কিছু করবে। কারণ কি, তার চ্যানেল বলে কথা, তার চ্যানেলে তো ভিউ কম। তিশা আপা, তিশা ভাবি করলে তো একটু ভিউ হয়, তো তিশা ভাবিকে তো উস্কানো যাবে না। তিশা ভাবির মানে কি বলবো, খারাপভাবে বলি দর্শক, ঘুচেটে খাবে ফাতেহা, ঠিক আছে? সো তাও তিশা ভাবির কোনো বদনাম করবে না। তিশা ভাবিকে তার এত প্রয়োজন টাকার জন্য। মনে রাখবেন যে টাকার জন্য আপনার মায়ের অপমানগুলোকে আপনি প্রশ্রয় দিচ্ছেন না, মনে রাখবেন এভাবে আপনিও একদিন অপমানিত হয়ে দুনিয়া থেকে চলে যাবেন। তো যাই হোক, এখানে মিমের এই বিষয়টা বলার ছিল যে মিম এখন পদ্মাচর মানে পাবনাতে থাকছে অলরেডি, এবং এটা সে অনেক দিন থাকবে প্ল্যান করে নিয়েছে, এবং সামনে দর্শক আরও অনেকে ঘাঁটি বানাবে। যেমন খুকি অলরেডি বলে দিয়েছে যে আমরা আবার যাব পাবনাতে, মানে আসতে পারেনি অলরেডি, সে আবার কবে যাবে সে প্ল্যানও করে ফেলেছে। সো আমরা যা বলেছিলাম সেটা সঠিক ছিল, এটাই আপনাদেরকে জানানো ছিল। নেক্সট আসি শাহিনের দিকে। দর্শক, শাহিনের ভিডিওটা গতকালকে কে কে দেখেছেন আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, এবং কমেন্ট করে জানানোর পর আপনারা বলবেন কজন এটাকে রিয়ালাইজ করতে পেরেছেন যে শাহিন এই ভিডিওটা কেন দিয়েছে, কজন রিয়ালাইজ করতে পেরেছেন। তো যদি আমি আপনাদেরকে বলি, আপনারা আমার গত পরশুদিনের ভিডিওটার টাইটেলটা একটু দেখেন। প্রথম লাইনে আমি কিন্তু লিখেছিলাম একটা কথা, যে বাপ্পি এতটা কুলাঙ্গার, এতটা অপদার্থ যে শেষমেশ সে তার মায়ের খাটিটা পর্যন্ত তার নিজের কাঁধে বহন করলো না, এই কথাটা বলেছিলাম। এবং এই কথাটা কিসের ভিত্তিতে বলেছিলাম? শাহিনের ভিডিওর ভিত্তিতে। দেখেছিলাম শাহিন যে ভিডিওটা দিয়েছিল সেখানে নাজমান্ডির খাটিয়াটা অন্যান্য সব মানুষরা বহন করে নিয়ে যাচ্ছে টেনে টুনে, কিন্তু বাপ্পি ভাইজান দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নির্দেশনা দিচ্ছে, এটা ওইভাবে করে, এটা ওইভাবে করে, এভাবে বলছে। চোখে কোনো পানি নেই, কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কোনো হাহাকার নেই, কোনো আর্তনাদ নেই, কিচ্ছু নেই। খুব শক্তভাবে বাপ্পি সবাইকে বলছে এভাবে এভাবে করো। কিন্তু গতকালকে শাহিন যে ভিডিওটা দিয়েছে, শাহিন একদম কবর পর্যন্ত নিয়ে যাওয়া পর্যন্ত ভিডিও দিয়েছে। দেখালো বাপ্পি ভাইজান গোরস্থানে ঢোকার আগে, কবরস্থানের আগে তার কাঁধে খাট নিয়ে কবরস্থানে ঢুকছে, এবং যখন ঢুকছিলেন বাপ্পি ভাইজান, আমি খুব অবাক হয়ে দেখলাম যে বাপ্পি রীতিমতো দৌড়াচ্ছিল। দর্শক, আমি খুব করে চাইবো যে শাহিন যেন সেই ভিডিওটা আবার পাবলিক করে দেয়। আমার কাছে সেই ভিডিওটা ডাউনলোড করে নেই। মানে বাপ্পিকে যদি আপনারা দেখতেন, রীতিমতো সে খাটিটা কিনে দৌড়াচ্ছে, মানে সে এত খুশিতে দৌড় দিচ্ছে যেন খুব দ্রুত সে তার মাকে কতক্ষণ কবরে শুয়াই দিবে। মানে পাগলের মতো করছিল বাপ্পি, যে কখন সে তার মাকে কবরে শোবে। মানে সেই দিনটারই অনেক অপেক্ষা করছিল। হয়তো বলতে পারেন ভাই এটা কেমন কথা বলছেন, শুনতে তো খারাপ লাগে। আসলে দর্শক, আপনাদের যেমন শুনতে খারাপ লাগছে, কাল কেমন দেখতে খারাপ লাগছিল, যে বাপ্পি যেই চোটে দৌড়াচ্ছিল তার মায়ের খাটিয়াটা নিয়ে, যে কতক্ষণে সে তার মাকে কবর দিবে, সেটা দেখে আমার ঘৃণা লাগছিল। সো আপনাদের হয়তো শুনতে খারাপ লাগছে, বাট আমার দেখে ঘৃণা লাগছিল। এই জন্য আমি শাহিনকে বলবো একটু কষ্ট করে ভিডিওটা অন করে দিতে। শাহিন তো ভিডিওটা আমার জন্য দিয়েছিল, তাই না, যে আমাকে দেখাতে যে বাপ্পি খাটিয়া বহন করেছে, খুব ভালো করেছে দেখিয়ে। মানে আমি খুব প্রাউড ফিল করছি যে আমি এরকম একটা ভিডিও দিয়েছি, এবং আমি খুব প্রাউড ফিল করছি যে আমাকে শাহিন ভুল প্রমাণ করেছে। কারণ এই ভুল প্রমাণ করতে গিয়ে শাহিন বাপ্পির আরও 10টা দোষ সবার সামনে দেখিয়ে দিয়েছে।
বাপ্পি তার মাকে কিভাবে করে পাগলের মতো মানে কবর দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল, সেই ভিডিওতে তার প্রমাণ রয়ে গেছে। বাপ্পি কীভাবে দৌড়াচ্ছিল তার মায়ের খাটিয়াটা নিয়ে। আসলে কিন্তু দর্শক একটা কথা তো না বললেই নয়, গতকালকে কিন্তু আমি বাপ্পি তার মায়ের প্রতি কতটুকু অবহেলা করেছিল, কতটুকু কেয়ারলেস ছিল, সব কিছু ডিটেলস তুলে ধরেছিলাম। পাপিয়াদের কাছে জবাবও চেয়েছিলাম। আমি জানি পাপিয়ারা কেউ জবাব দিব না, এবং তারা এ সাহসও করবে না আমার সাথে মুখ লাগানোর জন্য, কারণ তাদের কাছে কোনো যুক্তি নেই। তো একটা জিনিস দেখুন, যখন বাপ্পির মা জীবিত ছিল, বাপ্পির মা খুব স্ট্রং ছিল, তিনি তার মতো করে চলতেন, তিনি তার মতো করে খেতেন, অসুস্থ হলে এক একা ডক্টরের কাছে যেতেন। ঠিক আছে, বাপ্পির তো কোনো দায়িত্ব জ্ঞানবোধ কিছুই ছিল না, সে তার মাকে ডক্টরের কাছে নিয়ে যেত না, তার মায়ের জন্য ওষুধপত্রের কেনার কাটারও কোনো ব্যবস্থা করতো না। সবচেয়ে বড় বিষয়, ঘরে যে বাজার, সেই বাজারটা কিন্তু বাপ্পি নিজে করতো না, তার মাকে দিয়ে করাতো। আপনারা খেয়াল করেছেন, আমি ভিডিওতে বলেছিলাম, আবার গত বছর আপনারা রোজাতে নিজের চোখে দেখেছেন, নাজমানটি তার পেনশনের টাকা দিয়ে নিজে একা হাতে বাজারে গিয়ে বাজার করে এনেছে, এবং ঘরে ঢোকার সময় বস্তা ভর্তি বাজার নিজে টেনে টেনে ঢুকাচ্ছিল, আর বাপ্পি সেটা ভিডিও করে দেখাচ্ছিল। একটা বড় বাপ্পি মনে করেনি বা প্রয়োজন বোধ করলো না যে তার মার কষ্ট হচ্ছে, সে তার মায়ের খাত থেকে ব্যাগগুলো নিয়ে নিক, একটা বড় প্রয়োজন বোধ করেনি। খুবই আশ্চর্য হয়ে গিয়েছিলাম। তো দেখো এক একটা জিনিস, বাপ্পি কিন্তু তার মা যখন জীবিত ছিল তার মার প্রতি কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি, কিন্তু কিন্তু যখন নাজমানটি মারা গেলেন, একটা মানুষ মারা গেলে তার প্রতি দায়িত্ব কী থাকে মানুষের, যে খুব দ্রুততার সাথে বেশি সময় অপচয় না করে মানুষটাকে দাফন করে দেওয়া, এটা তো দায়িত্ব থাকে বাইরের মানুষদের। এবং এই দায়িত্বটা করার সময় সহি সুন্নাহর যে উপায়গুলো আছে সেগুলো মানে মেনে করা উচিত। তো বাপ্পিকে দেখলাম, তার মা যখন জীবিত ছিল কোনোদিন বাপ্পি তার মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য পালন করলো না, তার মা ডাকলে সাড়া দিত না, মায়ের কোনো কাজকর্ম করে দিত না। কিন্তু যেই নাজমানটি মারা গেলেন, বাপ্পি এত দায়িত্বশীল হয়ে গেল, বাপ্পি রাতারাতি রাত 12টার দিকে রওনা দিয়ে পদ্মার চর থেকে সে পাবনাতে চলে আসলো। সে খুব দ্রুততার সাথে, মানে এত দ্রুত সবাইকে নির্দেশ দিয়ে দিল যে আমি আসার আগে আমার মাকে গোসল করিয়ে ফেলো। মানে বাপ্পি পদ্মাচরে যাওয়ার আগে তার মাকে গোসল করানো শেষ, বাপ্পি খালি গেল, যার পর তার মার খাটিয়াটাকে নিয়ে দৌড় দিয়ে কবরস্থানে শুয়ে দিয়ে আসলো। মানে এত সুন্দর করে পালন করেছে তার দায়িত্বগুলো, কল্পনা করতে পারবেন না। মানে একটা জলজান্ত তরতাজা মানুষকে বাপ্পি ভাইজান কিভাবে করে একটা কবরের বাসিন্দা বানিয়ে দিল, ভাবতেই কেমন যেন লাগে। জীবনে তো কোনো দায়িত্ব পালন করতে পারিনি, এর জন্য বাপ্পি ভাইজান চিন্তা করেছে জীবনে তো মায়ের প্রতি কোনো দায়িত্ব পালন করলাম না, তো অ্যাটলিস্ট মায়ের দাফন কাফনটা সুন্দর মতো করি। খুব সুন্দর করে বাপ্পি ভাইজানের দায়িত্বটা পালন করেছে। ঠিক আছে, নিজের মরা মাকে কবর পর্যন্ত শুয়ে দিয়ে এসেছে, এই দায়িত্বটা বাপ্পি খুব সুন্দর পালন করেছে, কারণ বাপ্পি তেড়ে যাচ্ছিল। জীবন মানে জীবিত থাকতে বাপ্পি কোনোদিন তার মায়ের মাথায় কোনোদিন হাত বুলিয়ে দেয়নি, কোনোদিন মাকে এক গ্লাস পানি ঢেলে খাওয়ায়নি, কিন্তু কবর পর্যন্ত ঠিকই শুয়ে দিয়ে আসতে পেরেছে। মানে এত সুন্দর করে শুয়ে দিয়েছে। গতকালকে ভিডিওটা আপনাদের দেখা উচিত ছিল দর্শক। শাইনকে বলবো প্লিজ ভাই ভিডিওটা অন করে দিন, নাহলে আর 5 মিনিটের জন্য ওপেন করুন, আমি একটু ডাউনলোড করে নিই, একটু সবাই দেখুক, বাপ্পিকে দেখুক, এই কুলাঙ্গার অপদার্থ বেহায়া নির্লজ্জ সন্তানটাকে সবাই দেখুক, একটা কুকুরের চেয়ে অধম সন্তানকে দেখুক, যে এই সন্তানটা কীভাবে করে তার মাকে কবরে শোয়ানোর জন্য পাগল হয়ে গিয়েছিল রাস্তার কুকুরের মতো, খালি দৌড়াচ্ছিল, কারণ এই দায়িত্বটা তার কাছে খুব ভালো মনে হচ্ছিল। জীবনে তো কোনো দায়িত্ব পালন করেনি, তো অ্যাটলিস্ট কবরে শোয়ানোর দায়িত্বটা ঠিকমতো পালন করি আর কি। এই ছিল বাপ্পির মটো। এরকম সন্তান আল্লাহ কোনো মায়ের গর্ভে দিয়ে সে মায়ের গর্ভকে কলুষিত না করুক, এই দোয়াটাই করবে। এবং সবাই এই কথাটার পর অবশ্যই বলুন আমিন আমিন আমিন। বাপ্পির মতো সন্তান যেন কোনো মা তার গর্ভে না ধরে, কোনো মা কোনোদিন তার গর্ভে যেন বাপ্পির মতো অপয়া সন্তান না ধরে, আমিন। মনে রাখবেন দর্শক, বাপ্পির একটা ছেলে আছে তান খুব কাছ থেকে সব কিছু দেখছে, কিন্তু হয়তো তানের বয়স এখন কম, তার বিচার বিচক্ষণ হয়তো আমাদের মতো মানুষদের চাইতে একটু কম, কিন্তু সে কিন্তু সব দেখছে। বয়স যখন তার 30-এর কোঠায় পৌঁছাবে, 25-এর কোঠায় পৌঁছাবে, সে অবশ্যই বুঝতে পারবে যে আচ্ছা আমার বাবা এগুলো কি করছিল, আমার মা এগুলো কি করেছিল। তখন দেখবেন বাপ্পি একটা একটা করে সব কিছুর রেজাল্ট পাবে। সেই পর্যন্ত অবশ্যই সময় দিতে হবে দর্শক, সেই পর্যন্ত অবশ্যই সময় দিতে হবে। তো যাই হোক, এতটুকু পর্যন্ত ক্লিয়ার করলাম বাপ্পি এবং তার মিমের বিষয়টা দর্শক। এখন আসে খুকিদেরকে নিয়ে কিছু কথা। আমরা জেনেছিলাম যে এবার বাপ্পি ঢাকাতে যাচ্ছে, ঢাকাতে তিশার ডক্টর দেখাবে, ঠিক আছে, এবং সেখানে ঘোরাঘুরি করবে। অনেকদিন হয়েছে সে ঢাকায় যায়নি, বেড়াবে।
তো খুকি এই দোষটা দিল নাজমান্টির পর। এখন নাজমান্টি তো জীবিত নেই, সো যেহেতু জীবিত নেই, আর নাজমান্টি তো বলতেও পারবে না যে না ভাই আমি তো কথা বলিনি বা খুকি এটা মিথ্যা বলছে। তো এই জন্য নাজমান্টিকে ব্যবহার করে যে যেমনভাবে পারছে, যে কটা মিথ্যা বলা যায় সবাই সেই কটা করে মিথ্যা বলছে, কারণ সবাই জানে এখন তার নাজমান্ডিকে সবাই ভেরিফিকেশনের জন্য খুঁজে পাবে না। তো যার যেভাবে মন চাচ্ছে সেভাবে করে মিথ্যাচার, নাটক, বদনাম সব কিছু করে বেড়াচ্ছে। তো এখন ঘটনা দাঁড়াচ্ছে খুকি কি করেছে দর্শক। খুকি যে ভিডিওগুলো দিয়েছে একের পর এক, সেই ভিডিওগুলোতে কিছু কথা বলেছে এবং আমরা কিছু জিনিস জানি। নাজমান্ডি যেদিন মারা যায় সে সময় বাপ্পি পদ্মাচরে ছিল। এখন পদ্মাচরে যে ছিল আমরা কি জানি, ঘটনার মোটিভটা কি পদ্মাচরে যাওয়ার? আপনারা হয়তো খেয়াল করেছিলেন সেই দিন সকালে বাপ্পি একটা খাসির সাথে ভিডিও দিয়েছিল, মানে তার তার কি বলবো আসলে তার দুলা ভাইয়ের সাথে, ওই একটা রাম ছাগলের সাথে খয়েরি রঙের খাসি কিনেছিল। সেই খাসিটাকে আকিকার জন্য আনা হয়েছে, ঠিক আছে, আকিকা দেওয়া হবে। তো বাপ্পিরা পদ্মাচরে গিয়েছে আকিকার অনুষ্ঠান পালন করতে, সবার কথা মতো এটা জানতে পারলাম আমরা। তো সেই আকিকা অনুষ্ঠানটা দেওয়ার আগেই নাজমান্ডি কিন্তু সেদিন রাত্রি মারা যায়। তো বাপ্পির কিন্তু সে খাসিটা খাওয়া হলো না। বাপ্পি অনেক শখ করেছিল খাসিটা খাবে, তার পেটে ভরবে, কিন্তু খাসিটা তার পেটে ভরার আগেই তার মা তো চলে গেল দুনিয়াটাকে খালি করে। তো এই কারণে বাপ্পি আসলে তার খাসির অপূর্ণ যে ইচ্ছাটা সেটা খেতে পারলো না, না খেয়ে সে পদ্মাচরে পাবনাতে চলে আসলো। তো এই খাসির ঘটনা আমি একটু পর বলবো। তো এখানে খুকির একটা ঘটনা আমি না বললেই নয়, আমার হঠাৎ মনে পড়ে গেল। এই কথাটা আমি গত 3-4 দিন ধরে বলবো আমার বলা হচ্ছে না দর্শক। আজকে না বললে সেটা আমার নিজের কাছে নিজের জেদ লাগবে। যেদিন নাজমান্ডিকে কবর দেওয়া হয় তার পরের দিন সকালে আপনারা সবাই দেখেছেন খুকি খুব ভোরবেলা ভিডিও দিয়েছিল। খুকি, তার শাশুড়ি, মিজান, শাহিন, তারা সবাই মিলে পাবনা থেকে বের হয়ে আসছিল, পাবনা বাড়ি থেকে ভোরবেলাতে রওনা দিয়েছিল। তারা এখন পদ্মাচরে চলে যাবে, খেয়াল করেছেন হয়তো সেই ভিডিওটা। তো সেই ভিডিওতে খুকি যখন কথা বলছিল, পাবনা বাপ্পিদের বাড়ি থেকে বের হলো, বের হয়ে মেন রোডে পা দিল, তখন সে কি বলছে জানেন? বলছে আমার আবু তালহা অনেকক্ষণ ধরে খাবো খাবো বলছে, ক্ষুধা লেগেছে কিন্তু খেতে পারছে না। তাও খেয়েছে, খাইনি তা না, যত খেয়েছে ওই যে থাকে না একটা তৃপ্তি করে খাওয়া, পেটটা ভরে খাওয়া, তৃপ্তি করে খেতে পারিনি। মানে মাই গড, মানে দর্শক আপনারা যদি কষ্ট করে আপনাদের কাছে হাত জোর করবো, আপনারা কি যদি খুকিকে আমার সামনে নিয়ে আসেন, আমি তার চুলের মুর্শিটাকে ধরে, আমি গোবরের মধ্যে না দর্শক, ডিরেক্টলি মানুষের যে গোবর থাকে মানুষের গোবরের মধ্যে তার মুখটাকে একদম চেপে ধরতাম। একটা মরা বাড়িতে গিয়ে খুকির মতো মানে কন্ট্রোল দর্শক, আমি আমাকে কন্ট্রোল করছি আর কি, খুব কঠিন করে কন্ট্রোল করছি। দেখবেন আমি খুব মাথাটাকে ঠান্ডা করি, কারণ আল্লাহ বলেছে হাদিসে, আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আছে, আমাদের ইসলামে বলা আছে যারা রাগের সময় গালিগালাজ করে বা নিজেদের কন্ট্রোল হারিয়ে ফেলে তারা সুপুরুষ না। যারা রাগের মাথাতে নিজেকে কন্ট্রোল করে, ধৈর্য ধরে, তারাই সুপুরুষ। তা আমি সুপুরুষের বৈশিষ্ট্য প্রদর্শন করার চেষ্টা করছি, নিজেকে কন্ট্রোল করছি। একটু কথাটাকে ঘুরিয়ে নিলাম মাথাটাকে ঠান্ডা করার জন্য। খুকি বলছে সে তৃপ্তি করে খেতে পারেনি। ভাই, মরা বাড়িতে তৃপ্তি করে কোন মানুষটা খেয়েছে দেখাতে পারবেন দর্শক? এরপর কি বলবেন আপনারা? লজ্জা লাগে, আমার নিজের কাছে নিজের লজ্জা লাগে, আপনাদেরও লজ্জা লাগা উচিত যে আমরা কাদেরকে টাকা দিচ্ছি, আপনারা কাদের ভিডিও দেখছেন, এরকম মানুষদের ভিডিও দেখছেন যারা কিনা মরা বাড়িতে গিয়েও খাওয়ার চিন্তা করে, খেতে পারেনি বলে আফসোস করছে, তৃপ্তি করে খেতে পারেনি। কষ্ট করে খুকি যেদিন পাবনা থেকে পদ্মাচর উদ্দেশ্যে রওনা দেয় সেদিন তার ভিডিওটা ওপেন করবেন, মাত্র তারা বাড়ি থেকে বের হয়েছে আর মেন রোডে পা দিয়েছে, দেখবেন খুকি কি বলছে, তৃপ্তি করে খেতে পারেনি। কথাটা শুনবেন, লজ্জা লাগবে আপনার কাছে, আপনার তখন মনে হবে ফোনটাকে ছুঁড়ে ভেঙে ফেলি। বাপ্পি এগুলোকে পুষেছে ঘরের মধ্যে, এরকম পরিবারে বিয়ে করেছে। বাপ্পির মা কোনোদিন শান্তি পেনে দর্শক, বাপ্পির ধ্বংস হয়ে যাবে, বাপ্পির ধ্বংস হয়ে যাবে। বাপ্পি অ্যাটলিস্ট এতটুকু দেখেছে বাপ্পি চোখ দিয়ে যে তার মা মারা যাওয়ার পরে তার শ্বশুরবাড়ির লোকজন তাকে এমপ্যাথি দাও তো দূরের কথা, সবাই কে কীভাবে ব্যবসা করবে সেই ধান্দায় নেমেছিল। খুকি, শারমিন, শাহিন সবাই ভিডিও দেওয়াতে পাগল ছিল, মানে একদম মগ্ন ছিল কে কীভাবে ভিডিও দিবে। বাপ্পি অ্যাটলিস্ট এগুলো দেখেছে আশা করি চোখ দিয়ে, যে কোন পরিবারে সে বিয়ে করেছে। আজকে এই পরিবারে বিয়ে করার পরে সে তার পুরো পরিবারটাকে ধ্বংস করে দিয়েছে। আজকে বাপ্পি
তার পিতা মাতা দুজনে মারা যাওয়ার জন্য বাপ্পি দেয় আমি বলবো দর্শক, কারণ বাপ্পির কারণে তার বাবা মা একজনও শান্তি পায়নি। আজকে বাপ্পির জন্য তার বাবা মা যদি কবরও থাকে অশান্তিতে ভোগ করছে শুধুমাত্র বাপ্পির জন্য, কারণ বাপ্পি এমন পরিবারে বিয়ে করেছে, একটা নষ্টা পরিবার। ওই নষ্টা পরিবারে বিয়ে করার জন্য বাপ্পির বাবা এবং বাপ্পির মা দুজনেই সারা জীবন কষ্ট করে গেছে। বাপ্পিকে এর জন্য দায়ভার অবশ্যই নিতে হবে, অবশ্যই নিতে হবে। খুকি কিভাবে করে বলে তৃপ্তি করে খেতে পারেনি একটা মরা বাড়িতে যাওয়ার পরে? নির্লজ্জ বেহায়া একটা মহিলা, নির্লজ্জ বেহায়া মহিলা। ধরে থাপ্পড় দেওয়া উচিত প্রত্যেকটা মানুষের একটা করে, খুকির মতো এইসব বজ্জাত মহিলাদেরকে। দর্শক অনেকক্ষণ চেষ্টা করছি মাথাকে কন্ট্রোল করা, বাট কোনোভাবেই পারছি না, টেম্পার লুজ হয়ে যাচ্ছে। সুপুরুষ হতেই তো পারছি না আমি কোনোভাবে। অনেকবার চেষ্টা করছি নিজেকে সুপুরুষ দাবি করা, করতেই পারছি না, কন্ট্রোল হারিয়ে ফেলছে। কিভাবে সুপুরুষ দাবি করবো নিজেকে? যাই হোক দর্শক, যেদিকে ছিলাম আমি, তো আপনারা জানেন যে বাপ্পি যেদিন পদ্মাচরে ছিল সেদিন সেখানে আকিকার অনুষ্ঠান হচ্ছিল। তো আকিকার অনুষ্ঠানের জন্য বাপ্পিদের পদ্মাচরে যাওয়া, তো সেই অনুষ্ঠানটা তো এখনও ঠিক মতো সম্পন্ন হলো না। তো চিন্তা করার কিছু নেই, বাপ্পিরা সবাই প্ল্যান প্রোগ্রাম করছে ঈদের পরে প্রোগ্রামটাকে করবে। অলরেডি খুকি শারমিন তারা তাদের চ্যানেল থেকে ডিক্লেয়ার করে দিয়েছে যে ঈদের পর এই আকিকার অনুষ্ঠানটা আবার করা হবে, আবার প্রোগ্রাম করা হবে, আবার আয়োজন করা হবে। মানে আবার পদ্মাচরে বাইদানিদের নাচন কাদন দেখা লাগবে। মানে বাপ্পি আবার তার লুঙ্গি ড্যান্স দেখাবে পদ্মাচরে গিয়ে। তার মা মারা গিয়েছে 1 মাস হতে পারবে না, সে আবার পদ্মাচরে গিয়ে লুঙ্গি ড্যান্স দেখাবে। লুঙ্গি খুলেই ফেল ভাই, লুঙ্গি ড্যান্স দিতে হবে না, লুঙ্গি খুলেই তুই একদম মানে লুঙ্গি ড্যান্স না, ওটা ড্যান্স আর কি দিব, নাম কি দিব? লুঙ্গি খুলে ফেলে ড্যান্সের নামটা কি হবে আমি তো নিজেই বুঝতেছি না। তাহলে তো লুঙ্গি ড্যান্সই নাম থাকবে না, তখন কি ড্যান্স হবে এটা আল্লাহ জানে। মানে বাপিকে বলবো লুঙ্গি ড্যান্স দেওয়া লাগবে না, লুঙ্গি খুলেই ড্যান্স দিতে একদম। কারণ তার তো এখন মনে ফুর্তি। আমরা যারা ভেবেছিলাম হয়তো বাপ্পি এবার বুঝবে, কিচ্ছু বুঝবে না দর্শক। তারা এখন আরও সিনসিয়ার ওয়েতে কাজ করবে যে কীভাবে করে এখন নিজেদেরকে ক্ল্যারিফাই করা যায়। তারা এখন খুব করে চেষ্টা করছে ভিডিও দেওয়ার, কারণ তাদের তো লস হয়ে যাচ্ছে, তাদের ডলার ইনকাম হচ্ছে না। কীভাবে তারা ইউটিউবে আসবে খুব করে বুদ্ধি করছে। মিম, তিশা, বাপ্পি প্রত্যেক দিন সালিশ মিটিং করছে কি করা যায়। এখন প্রথম প্ল্যান এ ছিল এলাকার মানুষদেরকে নিয়ে সাফাই গাওয়ানো, সেটা গাইয়েছে, সেটা নিয়ে আমরা রোস্টিং করলাম। এখন নতুন কি প্ল্যান করে সেটার জন্য তারা বসে আছে। দেখবেন হঠাৎ করে তারা ভিডিও দিয়ে সবাই বলছে আমাদেরকে আর আপনারা কষ্ট কি দেখানো যায় না, বোঝানো যায় না, ব্যাস নির্লজ্জন্ত ভিডিও দেওয়া শুরু করে দেবে। মানে তারা এখন আপনাদের জন্য কারোর জন্য পড়া করবে না, তারা ভিডিও দেওয়া শুরু করে দেবে। আর কিছুদিনের মধ্যেই দেখবেন, হয়তো কালকেও দিতে পারে, আজকেও দিতে পারে, ঠিক নেই, যে কোনো সময় দেখবেন ভিডিও দেওয়া শুরু করে দিয়েছে তারা। কারণ তারা এটাকে বেশি দিন ধৈর্য ধরে রাখতে পারে না। এবং নির্লজ্জ এই বাইদেনিগুলা ঈদের পর আমরা প্রোগ্রাম করেছে আকিকার, মানে বাপ্পির আবার ঈদে পরে যাবে পদ্মাচরে। মানে চিন্তা করুন তাদের অবস্থাটা, মানে তাদের কাছে এই সমস্ত প্রোগ্রাম আয়োজন কতটা মাইনে রাখে, ঠিক আছে। এবং অ্যাট লাস্ট একটা জিনিস আমরা সবাই দেখলাম দর্শক, আমরা সবাই যেভাবে করে সব কিছু চিন্তা করেছিলাম, এগুলোকে ভবিষ্যৎবাণী বলা হয় না, এগুলোকে বলতে পারেন আমরা প্রেডিকশন বললে তো ভবিষ্যৎবাণী হয়ে যায়। আমরা যতটুকু নিজেরা আমাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেছিলাম ঠিক এরকম করেই ঘটনাগুলো কিন্তু হচ্ছে। যেমন বলেছিলাম যে বাপ্পিরা সাফাই গাবে সবাইকে দিয়ে, সেটা করেছে। দেখবেন যে ওটা এখন পদ্মার চর হয়ে যাবে, পাবনাটা সেটাও হয়ে যাচ্ছে। বলেছিলাম বাপ্পির কোনো যায় আসে না, সেটাও প্রমাণ পেয়েছি। বাপ্পি তার মায়ের খাটিটা কীভাবে দৌড়াচ্ছিল কবরে শোয়ানোর জন্য, পাগল হয়ে গিয়েছিল যে কত তাড়াতাড়ি সে তার মাকে বিদায় করবে, পাগল হয়ে গিয়েছিল। এরকম কুলাঙ্গার অপয়া সন্তান বাপ্পি, তো পাগলের মতো করছিল। তো এটাও আজকে দেখলাম। মানে শাহিনকে অসংখ্য থ্যাঙ্কস সে যে বাপ্পি এই অকর্মার ঢেকির এই ভিডিওটা ছেড়েছে। কারণ আজকে শাহিন যদি এই ভিডিওটা না ছাড়তো, কোনোদিনই আমি নিজের স্বচক্ষে দেখতে পারতাম না বাপ্পি তার মাকে কবরে শোয়ানোর জন্য কতটা পাগল হয়ে গিয়েছিল, কতটা উন্মাদ হয়ে গিয়েছিল। এটা আমি কোনোদিনই আমার চোখে দেখতে পারতাম না। থ্যাঙ্কস শাহিন ভাই, থ্যাঙ্কস। আপনার সেই ভিডিওটা কিছুক্ষণ রাখার জন্য এই জিনিসটা আমরা দেখতে পেরেছি, পুরো জাতি দেখতে পেরেছে। বাপ্পি তার মা বেঁচে থাকতে কোনো দায়িত্ব পালন না করলেও মাকে কবর পর্যন্ত শোয়ানোর দায়িত্বটা খুব ভালোভাবে পালন করেছে। মানে জীবন থেকে সরানোর জন্য বাপ্পি পাগল হয়ে গিয়েছিল তার মাকে। মানে বাপ্পির জন্য মনে হয় পথের কাঁটা তার মাই ছিল, এখন তার কোনো পথের কাঁটা নেই। বাপ্পি এখন লুঙ্গি ডান্স দিতে কষ্ট হবে না, এখন কষ্ট করে লুঙ্গি ডান্স দিতে আর পদ্মাচরে যাওয়া লাগবে না। এখন লুঙ্গি ডান্স সে তার নিজের বাড়িতে বসেই দিবে। পদ্মার চরটাকে এখন সে নতুন পাবনার চর বানিয়ে দিবে। তার মায়ের, তার বাবার যত সম্মান ছিল পুরো জীবনভর, বাপ্পির মা বাবা যতটা সম্মান অর্জন করেছিল এলাকা ভরে ভরে, সব কিছু বাপ্পি এখন বিসর্জন দিয়ে দিবে। কি সন্তান গর্ভে ধারণ করেছে খালি একটাবার ভাববেন দর্শক। আর এখন শেষমেশ খুকি তৃপ্তি করে খেতে পারেনি, সেটা আফসোস। সে তৃপ্তি ভরে না খেতে পেরে সে পাবনা থেকে বিদায় নিয়েছে, এটা তার জন্য অনেক একটা আফসোস ছিল। সে কেন খেতে পারলো না, সে মরা বাড়িতে বসে, তার খুব আফসোস হচ্ছে।
আর এখন নতুন করে আকিকা দেওয়ার জন্য তারা প্ল্যান প্রোগ্রাম করছে, কবে আকিকার অনুষ্ঠানটা দেওয়া যায়, আবার কিভাবে আমরা শোরগোল করব, পাগলের মতো করে করছে। সো বুঝতে পারছেন দর্শক, আমরা যেটা ভেবেছিলাম হয়তো বাপ্পির এবার শিক্ষা হবে, বাপ্পি এবার বুঝবে, কিচ্ছু না। ফাতেহারও কিছু হবে না, ফাতেহাও ঠিক তার ভাবির গোলামি করে যাবে। সময় দিন, সব কিছু দেখতে পারবেন দর্শক। সো আজকে ভিডিও এই পর্যন্ত দর্শক, আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।